আমিও কথা দিচ্ছি, আমি সোয়ানি বাস করি, আমার স্বামীদের নিয়ে আমরা সইয়া করছি, সংসার করছি সোয়ানি। বাপের বাড়ি আমার চণ্ডীহাটে। যদি বা প্রতিবাদ না নিতে পারিছি, তারপর তোমরা দেখে নেবে। ওই সরকারের আমি যা সামনে পাই, আমি ঝাঁটাপেটা করবো। কিসের জন্য সরকার আসবে? সে ওই এক গ্রাম থেকে এক গ্রামে এসে কিসের জন্য লড়াই করবে? এর জন্য একটা প্রতিবাদ করতে চাই আমরা। আমরা মহিলারাই প্রতিবাদ করব। তৃণমূল সমস্ত ভালো কাজকে বাধা দেবে, তবেই এটা তৃণমূল। আজকে যদি নওশাদ সিদ্দিকী অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে থাকতো, তাহলে হয়তো এত সমস্যা হতো না, কারণ তখন মানুষ ঘৃণা করতো। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি ভালো কাজ করে, মানুষের যদি ভালোবাসা কুড়ায়, সমর্থন কুড়ায়, অতএব তৃণমূলের মাথা ব্যথা। একটা রাজ্যে একটা ছেলে কাজ করছে, নওশাদ সিদ্দিকী, তার জ্বালায় ভয়ে মরে যাচ্ছে 3বারের মুখ্যমন্ত্রী। তাহলে এইটা তৃণমূলের জন্য খুব লজ্জার ব্যাপার। এবং তার থেকেও বেশি লজ্জার ব্যাপার, রাজ্যে যে আরও দুটো বড় দল আছে, বামফ্রন্ট আছে, কংগ্রেস আছে, তাদের আমি কোনো অ্যাক্টিভিটি খুঁজেই পাচ্ছি না এই রাজ্যে। এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিচ্ছে। এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই যে প্রতিবার বিজয়ী হয়েছে, এখনো পর্যন্ত দেখুন বসে কোনো আলোচনা নেই, সিট সমঝোতা নেই, কোনো জোট নিয়ে কথা নেই। ইলেকশনের আগের দিনে লম্বজম্ব করলে মানুষ কি বিশ্বাস করবে? এখনো পর্যন্ত তো কোনো কর্নার থেকে কোনো জোটের কোনো খবর নেই। তাহলে আমার তো মনে হয় সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সহযোগিতা করছে। দেখেন, তৃণমূল খুব ভয় আতঙ্কে আছে। তৃণমূল ভয় পাচ্ছে আমাদের পাশে মানুষ নেই। এই কারণে যেহেতু শাসক দল মাঝে মাঝে বড় জনসভা করে, পয়সা খরচ করে, গাড়ি দিয়ে 10 জায়গা থেকে লোক এনে মাঠ ভরাচ্ছে, নিজের মনের ভয়টা দূর করার চেষ্টা করছে। কারণ নিজে বুঝতে পারছে আর মানুষ সঙ্গে নেই, তাই মাঝে মাঝে ওই সমাবেশ করে মানুষকে বোঝাতে যাচ্ছে আর নিজের মনকেও বোঝাতে যাচ্ছে যে না, এখনও আমি বেঁচে আছি, আমার পিছনে লোক আছে। নাহলে বলুন তো, শাসক দলকে এত নওশাদ সিদ্দিকীকে, আইএসএফকে আটকানোর কি দরকার? একটা মাত্র এমএলএ, তাকে গুরুত্ব দেওয়ার কি আছে? অথচ যখন পুরো রাজ্যে এতগুলো বিজেপির এমএলএ আছে, তাকে নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে নওশাদের পিছনে। এতেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই নওশাদের পিছনে পড়ে আছে। যে নওশাদ কোথায় ভাঙড় থেকে বেরিয়ে আরও 10 জায়গায় ছড়িয়ে না পড়ে, তাই নওশাদকে ভাঙড়ে ব্যস্ত রাখার এইটা একটা পরিকল্পনা। এই যে বলছে শাসক দল বলছে যে ভাঙড়ে আমরা রিকভারি করিয়ে নিয়েছি, এবারে আমরা নিশ্চিত জিতবো, যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে, সেই জায়গায় ভাঙড়ের মানুষ কি এটা প্রমাণ দিতে চাচ্ছে যে ভোট তো দূরের কথা, আমরা নওশাদ সিদ্দিকীর জন্য বেলাডও দিতে রাজি আছি? সেই জন্য কি এই রক্তদান শিবিরে এত মানুষের জমায়েত? দেখুন, ভাঙড়ের একটা ইতিহাস আছে। ভাঙড় মুসলিম লীগের হাসানুজ্জামানকে বারে বারে জিতিয়েছে। এই আরাবুলকে সিপিএমের রাজত্বে জিতিয়েছিল তৃণমূলের থেকে, আবার ওই আরাবুলেরকে তৃণমূলের রাজত্বে হারিয়েছে। আর গতবারে তো ডক্টর করিমকে হারিয়ে তৃণমূলের রাজত্বে নওশাদকে জিতিয়েছে। আমি মনে করি এইটা নওশাদ বা আইএসএফের ব্যাপার না, এইটা ভাঙড়ের লোকের ইগোর ব্যাপার, আত্মমর্যাদার ব্যাপার। তাদের যদি কেউ জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করে, তাহলে কিন্তু তার হাল খুব খারাপ হবে, তার খুব বেইজ্জতি হবে। ভাঙড়ের মানুষকে হারানো সম্ভব না। ভাঙড়ের মানুষকে আপনি যত শক্তি প্রদর্শন করবেন, ভাঙড়ের মানুষ তত ঐক্যবদ্ধ, শক্তিশালী হবে। ভাঙড়ের মানুষকে শুধু ভালোবাসা দিয়ে আপনি জয় করতে পারেন, ভাঙড়ের মানুষকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কখনো কেউ হারাতে পারবে না। ভাঙড় যেটা পারে সেটা অন্য অন্য আরো 293টা বিধানসভা রয়েছে, তারা সেটা পারে না কেন? কারণটা কি, কোন জায়গায়? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে দেখুন, সব মানুষ, সাধারণ মানুষ এত সাহসী হয় না, এত আবেগপ্রবণ হয় না। মানে অন্য জায়গায় হয় কি, একটা লোককে মারলে 1000 লোক ঘরে ঢুকে যায়। আর ভাঙড়ের চরিত্র হচ্ছে, আপনি যদি 5টা লোককে মারেন, 5000 লোক, 50,000 লোক বেরিয়ে যাবে। মানে সেখানে তৃণমূলের গুন্ডা পুলিশ কম পড়ে যায়। এই কারণে ভাঙড়কে, কিন্তু এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি চরিত্র, অসাধারণ মনোবল এবং আত্মসম্মান বোধ পুরো পশ্চিমবাংলায় আর কোথাও আমি এটা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে একদা তৃণমূল জন্মলগ্ন থেকে যারা করে আসছে, আরাবুল, কাইজার, তারাই শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে একসঙ্গে প্রথমে ছিল, এখন একদম আড়াআড়ি বিভাজন। এই কাইজার এবং আরাবুল তারাও বলছে যে ভাঙড়ের সমস্ত অশান্তির মূলে শওকত মোল্লা, তাকে ভাঙড় থেকে খেদাতে হবে। কি বলবেন? এই কথা সমর্থনযোগ্য, কারণ শওকত মোল্লা কোনো পলিটিশিয়ান না, একটা নির্মম ক্রিমিনাল। ওর মধ্যে মায়া, দয়া, মমত্ববোধ বা মানবিকতা কিছুই নেই। ও নিজেকে বড় করার জন্য
আইএসএফ কেন, তৃণমূলের লোককেও হাজারে হাজারে খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং সেইটা যে বহুবার ও করেছে এইটা সবাই জানে, মুখ্যমন্ত্রী নিজেও জানে ও কী ধরনের ক্রিমিনাল। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেও ওকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। অতএব ওকে যে আরাবুল বা কাইজার যাদের কথা বলুন, তৃণমূলের লোকরাও যে ওকে পছন্দ করে না, ওকে ঘৃণা করে, এইটা আপনার এই বক্তব্যের মধ্যেই ফুটে উঠছে। যেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছেন, ভাঙড়ের আরাবুল কাইজার বুঝতে পারছেন যে শওকত মোল্লা ভাঙড়ের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর। সেই জায়গায় যারা না দায়িত্ব দিয়েছেন, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙড়ের মানুষের পালসটা কি বুঝতে পারছেন না? দেখুন, এই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এইটা বলেন, আপনারা হয়তো সাংবাদিক হিসেবে বলেন, এইটা আমরা একদম বিশ্বাস করি না। উনি কোনো মানবিক না। রাজ্যের সমস্ত জায়গায় উনি আসার পর হত্যা বেড়েছে এবং নির্মম উনি অত্যাচার করেছেন। আর এখানে শওকত মোল্লাকে লাগানো হয়েছে ভাঙড়ের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, যে কেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী ওখানে দিল, অতএব ওখানকার মানুষকে শাস্তি পেতে হবে। এবং সেইটা শওকত মোল্লা এখন ব্যর্থ বলে এখন জাহাঙ্গীর বলে একটা ছোড়াকে ওইখানে ঢোকাচ্ছে বজবজ থেকে এনে, যে ওর থেকেও ডেঞ্জারাস ক্রিমিনাল হচ্ছে জাহাঙ্গীর, অতএব ও ওইখানে যাবে। মানে এখন ভাঙড়ের প্রতিটা লোকের সঙ্গে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রুতা, যতক্ষণ না ওদেরকে উনি মানে দাবিয়ে মানে একেবারে ধ্বংস না করে দেবেন, ততক্ষণ উনি পিছু ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব জিদ্দি মহিলা, উনি বড় মাপের পলিটিশিয়ান, এর কোনো সন্দেহ নেই, কিন্তু এই বিষয়টা ওনার একেবারেই মেনে নিতে পারছি না যে উনি বিজেপির ৭৭টা বেরোলে ওনার কোনোই অসুবিধা নেই, কিন্তু একটা নৌসাদকে উনি সহ্য করতে পারছেন না। অথচ উনি সংখ্যালঘু দল। সংখ্যালঘু দরিদ্র নয়, এগুলো তো আপনারা সব ভার্সান বানিয়ে রেখেছেন। সংখ্যালঘুর সব থেকে বড় শত্রু যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ওয়াকফ আন্দোলন নিয়ে নেন, ধুলিয়ানে উনি যে কাণ্ডটা করেছেন, 754 জন জেলে বললেন নিরপরাধ লোককে, তাদের এখনো চার্জশিটে তাদের অপরাধ প্রমাণ কিছু দিতে পারছে না। 237টা এফআইআর, একটা ঘটনা 237টা এফআইআর, এটা একটা বিশ্ব রেকর্ড। এবং 6000-এর উপরে লোকের নাম দিয়েছে, কিন্তু তাদের কোনো তথ্য প্রমাণ দিতে পারছে না যে এরা কী অপরাধ। মানে 5 মাস পরেও যদি তারা জেলে বন্দি থাকে, এর থেকে নির্মম ঘটনা ঘটতে পারে? এটা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করছে। তাহলে আপনি ওনাকে মানানিয়া বলবেন, ওনাকে সম্মানিয়া বলবেন, ওনাকে সংখ্যালঘু দরদি বলবেন, তাহলে তো আপনার এই কথার আমার সব থেকে আগে বিরোধিতা করতে হবে। আর শেষ প্রশ্ন করব যে ভাঙড়ের মানুষকে কি বলবেন যে এই রাজনীতি নিয়ে নয়, তারা যেভাবে ভাঙড়ের সাধারণ মানুষ এবং মা ও বোনেরা যেভাবে বেরিয়ে এসে ব্লাড ডোনেশন করছে, এক জায়গায় 700, তার রেকর্ড ভেঙে এক জায়গায় 750, এক জায়গায় 750 তো তার রেকর্ড ভেঙে এক জায়গায় 800, এক জায়গায় 800 তো তার রেকর্ড ভেঙে এক জায়গায় 900। এই যে হিউজ ব্লাড দিয়ে, রক্ত দিয়ে ভাঙড়ের যে পরিচয় সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছেন, এই মা বোনেদের ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষদের কি বলবেন আপনি? ভাঙড়ের মানুষ, বিশেষ করে মা বোনেরা, আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধার পাত্র, এবং আমার মনে হয় ওদের কাছ থেকে পুরো বাংলাকে অনুপ্রেরণা নেওয়া উচিত যে লড়াই কি করে লড়তে হয়। গণতন্ত্রকে বাঁচাতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হবে। এই স্বাধীনতা ভারতবর্ষের অর্জন করতেও আমার পূর্বপুরুষরা অনেক রক্ত দিয়েছে। ভীত সন্ত্রস্ত জাতি কখনো স্বাধীন হতে পারে না, এবং বাংলার মানুষ তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিক। আর এই যে রক্তদান এরা করছে রেকর্ড পরিমাণ, এটা মানবতার সবথেকে বড় পরিচয়। কারণ ওই রক্ত না হিন্দুর জন্যে না মুসলমানের জন্য, মানুষের জীবন মৃত্যুর লড়াইয়ে এরা সঙ্গী থাকছে। এর জন্যে এদের অসংখ্য ধন্যবাদ, এদের প্রতি আমার শুভেচ্ছা রইল। এবং ভাঙড় খুব পবিত্র জায়গা, ভাঙড়ের মানুষের মন, তাদের চরিত্র অনেক উন্নত, এবং বাংলার স্বাধীনতায় যেমন ভারতের স্বাধীনতায় বাংলার অবদান ছিল, এই বাংলার স্বাধীনতায়, বাংলার মুক্তিতে ভাঙড়ের বড় অবদান থাকবে। আজকে দেখুন পুরো বাংলা পরাজিত, একমাত্র স্বাধীন মাটি হচ্ছে ভাঙড়, যেখানে তারা নিজেদের পছন্দের এমএলএ তারা তৈরি করেছে, বাকি সমস্ত বাংলা কিন্তু পরাজিত। অতএব এটাই প্রমাণ করছে যে এরা কতটা বড় যোদ্ধা এবং কতটা সম্মানের অধিকারী। প্রতিটা মানুষকে ভাঙড় থেকে শিক্ষা নেওয়া উচিত।